নমস্কার, আমি পারাদীপ। চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে। দেশ জুড়ে হই হই, সামনেই লোকসভা ভোট, আর ভোট ব্যস্ত দেশে শুরু হয়ে গেছে নেতাদের আনাগোনা, নেতাদের ভাষণ, গর্জন, তর্জন। কিন্তু নেতাদের ভাষণ, গর্জন, তর্জনের মাঝে যারা নেতা নির্বাচন করেন, যারা সাংসদ নির্বাচন করেন, সেই জনতা জনার্দন তাদের খবর কজন রাখেন? তাই আমি পারাদীপ চলে এসেছি জনতার মাঝে। আজ আমরা রয়েছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলপাইগুড়ি বিধানসভায়। এখানে সাধারণ মানুষের সঙ্গে একাধারে যেমন কথা বলবো, তাদের মন বুঝবো, তারা কে কি চায়, তাদের সমস্যা, তাদের দাবি দাওয়া, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুবিধা অসুবিধে নিয়ে কথা বলবে নেতা নয় জনতায়। কি কেমন আছেন? চলছে, ভালো আছে। চলছে, ভালো আছেন। মোদিজিও তাই বলছেন, দেশের প্রধানমন্ত্রীও তাই বলছেন। আচ্ছে দিন। ভারতবর্ষের মানুষ কি সত্যি ভালো আছে? প্রশ্নটা আমি সেই জন্য করতে চাচ্ছি যে উনি আজকে বেকার যুবক যুবতীদের জন্য বছরে 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন। উনি বলেছিলেন যে রুটি কাপড়া মাকান, সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থান থাকবে। সেটা কি উনি করতে পেরেছেন? বাংলার মানুষকে দেখলাম বঞ্চনার শিকার হতে। অদ্ভুতভাবে লাগছে যে যাদের মনরেগার টাকা ছিল দেওয়া কথা, সে টাকাগুলো পেল না। তারপরে আবার দেখলাম অনেকে আবার বাসস্থানে যে বাড়িতে পাকা ছাদটা করা কথা ছিল সেটাও হলো না। তো আমার মনে হয় আজকে দিনটা শুধুমাত্র উনার নিজের হয়েছে, ভারতবর্ষের মানুষের এবং বাংলার মানুষের সার্বিকভাবেই আজকে দিনটা হয়নি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটার প্রায় 19 লক্ষ, এবং এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র 1980 সাল থেকে 2009 অবধি এই জলপাইগুড়ি কেন্দ্র ছিল বামেদের দখলে। 2014-এ প্রথমবারের জন্য এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র সেটা বামেদের হাতছাড়া হয়। 2014-এ এই লোকসভা কেন্দ্রে থেকে মনোনীত হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ। 2019-এ আবার উলট পুরাণ। 2019-এ এখান থেকে বিজেপির জয়ন্ত রায় তিনি সাংসদ নির্বাচিত হন, এবং তিনি হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তাকে 1,88,000 ভোটে, অর্থাৎ প্রায় 2 লক্ষ ছুঁই ছুঁই। অর্থাৎ যেমনটা বলছিলাম, জলপাইগুড়ির আবহাওয়া সেটা যেমন ক্ষণে ক্ষণে বদলায়, তেমন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক পটচিত্র সেটাও কিন্তু বদলায়। কি কি ইস্যুতে ভোট দেবেন, কি মাথায় রেখে ভোট দেবেন? যে ইস্যুগুলোতে মানুষ সত্যিকারের উপকৃত হবে, গরিব মানুষের সমস্যার সমাধান হবে, সমাজে মানুষ ভালোভাবে থাকতে পারবে, মানুষের জীবনের মানোন্নয়ন ঘটবে, সেই বিষয়গুলোকে আমার মনে হয় প্যারামিটার করা উচিত। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল প্রাধান্য পাওয়া উচিত না। কি চান, কি চান? আমি চাই জলপাইগুড়ি জেলার সার্বিক উন্নয়ন হোক। চিকিৎসার জন্য আমাদের জলপাইগুড়ির মানুষ যেন জলপাইগুড়ি থেকেই সমস্ত রকমের পরিষেবা পায়। জলপাইগুড়িতে একটি বিশ্ববিদ্যালয় হোক, যেন জলপাইগুড়ির ছেলেমেয়েরা জলপাইগুড়িতে বসেই যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। জলপাইগুড়িতে আরও উন্নয়ন হোক, এগুলোই আমার দাবি। এই যে বলা হচ্ছে আপকি পার 400 পার, কি মনে হয় 400 পেরিয়ে যাবে বিজেপি? সম্ভাবনা কম। এখন বাকি ভোটাররা কী করে, শুধু আমাদের জলপাইগুড়ির উপর তো বিচার করলে হবে না, এটা সারা ভারতবর্ষের ভোট। সারা ভারতবর্ষে কে কী ভাবছে তাদের উপর নির্ভর করে। ভোটের আগে, নির্বাচনের আগে আমরা দেখলাম রাম মন্দির হলো, সিএএ হলো, তো এইগুলো কোনোভাবে প্রভাব ফেলবে ভোটে, লোকসভা ভোটে? এগুলো বাংলায় তেমনভাবে প্রভাব ফেলবে না। বাঙালিরা স্বাভাবিকভাবেই জানে কিভাবে ভোট দিতে হয়, আর এগুলো ইস্যু বাঙালিদের প্রভাব ফেলতে পারে না। সামনে তো একটা ভোট তো দেবেন নাকি? অবশ্যই, ভোট তো মানুষের, আমাদের গণতন্ত্র উৎসব। গণতন্ত্র রক্ষা করতে গেলে, ভবিষ্যৎ দেশকে সুরক্ষিত করতে গেলে ভোটটা অবশ্যই দেওয়া দরকার। তো ভোট দেওয়ার সময় কি মাথায় রাখবেন? ভোট দেওয়ার সময় এটা তো কেন্দ্র সরকার নির্বাচনের ভোট। অবশ্যই কেন্দ্রীয় নীতি দেশকে সামনে বিশ্বের দরবারে যে তুলে ধরছে, দেশে উন্নতি যে করবে, সাধারণ মানুষ, বেকার যুবকদের চাকরি ব্যবস্থা এবং সার্বিকভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই দল কাজ করবে সেই দলের পক্ষেই আমরা ভোট। বলা হচ্ছে আপকি পার 400 পার, কি মনে হয় 400 পেরোবে বিজেপি? আমার তো মনে হয় 400 পেরোবে, কারণ হচ্ছে কেন্দ্র সরকার যে হারে কাজ করেছে সেই কাজগুলো যথেষ্ট
উন্নয়নশীল কাজ সাধারণ গরিব মানুষের জন্য কাজ করেছেন এবং বিশ্ব দরবারে বিশ্বগুরু, যেই ভারতবর্ষকে মানুষ চিনত না, বিশ্বের দরবারে ভারতের যদি ভিসা নিয়ে অন্য জায়গায় যেতেন পাসপোর্ট নিয়ে, তাহলে মানুষ অবজ্ঞা করতো। এখন যদি ভারতের কার্ডটা আপনার কাছে থাকে তাহলে মানুষ আপনাকে অন্য চোখে দেখছে। আপনার পাশে বসে বলছেন যে ভারতের বা দেশের ইমেজ বিশ্বের কাছে উজ্জ্বল করেছে মোদিজি। আপনি তো এখানে বসে বলছেন মোদি শুধু নিজেরটা দেখছে, নিয়ে আসছে। বিষয়টা সেটা না, অবশ্যই যদি দেশের ইমেজ যদি প্রধানমন্ত্রী বিশ্বের বুকে আমাদের ভালো জায়গায় করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সম্মানের হতো। বিষয়টা হলো যে বিশ্বব্যাপী অনুযায়ী যে সমীক্ষা হয়েছে তাতে দেখা গেছে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মানুষ খাদ্য পাচ্ছে না। ঠিক আছে, এটা সবথেকে বেশি খারাপ লাগছে এই জায়গাটাতে, যে দেশের মধ্যে আমাদের যেভাবে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো। গ্যাসের দাম বাড়লো কোথায়? গ্যাসের দাম তো কমিয়ে দেওয়া হলো। না শুনুন না, এটা তো ভোটের আগে মাঝে মাঝে গ্যাসের দাম ভোটের আগে কমিয়ে দিচ্ছে, আবার ভোটটা পার হয়ে গেলে আবার আস্তে আস্তে বাড়িয়ে দেবে। এটা তো হচ্ছে। প্রথম কথা হলো যে গ্যাসের দাম বাড়ালো প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিকটা, উনি 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনেদের চোখের জল মুছেছেন আর গ্যাসের দামটুকুর ব্যবস্থা করেছেন। আপনি গ্যাসের দামের কথা বলছেন, কই বিদ্যুতের দামের কথা তো বলছেন না। আপনার রাজ্যে যে শেষ বিদ্যুতের উপর যে শেষ তো চাপিয়ে বিদ্যুতের দাম কত করে দেওয়া হচ্ছে। শুনুন একটা কথা বলি, বিদ্যুতের যে বিষয়বস্তুগুলো রয়েছে আমাদের রাজ্যে, আমি যে পুরোপুরি আপনাকে বলবো যে আমাদের রাজ্যে বিদ্যুৎ বলুন বা সাধারণ মানুষ বলুন, প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষের একটা সচল থাকার চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী করছে। দেখুন, ওনারা যেটা বলছেন না যে লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ মহিলাদের 500,000 টাকা দিচ্ছেন, কিন্তু বেকার ছেলেদের ভবিষ্যৎটা চুরি করে নিচ্ছেন। এই চাকরিজীবীদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি চুরি করেছেন, সেটা নিয়ে বলছেন না। উনিও একজন যুবক। এই যুব সম্প্রদায়ের চাকরিগুলো চুরি করে নেওয়া হলো, কোটি কোটি টাকা যে নেতাদের বাড়ির থেকে বেরোচ্ছে সেটা নিয়ে কথা বলছেন। ভবিষ্যৎটা চুরি করে নিলে হলো। আর ওই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা মারা, সেটা কিন্তু চায় না। একদমই আসবো, আমরা আপনার কাছে আসবো। কি মানে এই যে কর্মসংস্থান নির্বাচনে, লোকসভা নির্বাচন সেটা দেশেই হোক বা রাজ্যে, কর্মসংস্থান এটা তো একটা বড় ফ্যাক্টর, বড় ইস্যু। আমাদের রাজ্যে সীমিত সামর্থ্যের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের নিয়োগ বিগত কয়েক বছরে হয়েছে। কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন কেন্দ্রীয় সরকারি পরীক্ষা, সেগুলি কিন্তু দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে আছে। এবং আমরা যদি দেখি কর্মসংস্থানের যে সংকোচন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারি স্তরে অনেক বেশি মাত্রায় করা হয়েছে। আর তৃতীয়ত, কর্মসংস্থান তো শুধুমাত্র সরকারি হয় না, তার সঙ্গে বেসরকারি কর্মসংস্থানেরও একটা সাযুজ্য থাকে, যোগ রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, শেষ 3টি অর্থবর্ষে ভারতবর্ষের যে মানুষ, তারা কিন্তু একটা বিশাল অংশের মানুষ, তারা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে আর্থিক নীতি, তার কারণে কিন্তু তাদের কর্মচ্যুত হতে হয়েছে। মানেন? না, একদম নয়, একদম না। দেখুন, প্রধানমন্ত্রী যে ভোকাল ফর লোকাল, এই ছোটো ছোটো শিল্পের জন্য টাকা দেওয়া, সাধারণ বেকার যুবকদের যাদের হাতে টাকা দিচ্ছে ছোটো ছোটো কুটির শিল্প করার জন্য, এটা দেখছেন। মুদ্রা যোজনা বলুন বা অন্য প্রকল্প, সেখানে টাকা দেওয়া হচ্ছে। ভাবতে হবে আপনাকে, এই দেশ এক সময় যখন আমরা ছোটো ছিলাম, আমাদের ব্যাংকের বই করতে গেলে বা পাড়ার কোনো সিনিয়রকে ধরতে, কাকু একটা সাইন করে দিন। ব্যাংকের দরবারে আমাদের দরজা ঢুকতে গেলে পারমিশন লাগতো, সেখানে কিন্তু তিনি প্রত্যেকের বই করেছেন। একদম গরিব মানুষ এখন ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার। এবং এই যে গরিব মানুষের চায়ের দোকান, এই কোভিডের সময় ধরুন না, এই ভেন্ডার যারা আছে 10,000 টাকা কেন্দ্র সরকার দিয়েছে, উইদাউট ডকুমেন্টসে দিয়েছে। রাজ্য সরকার নিজের নামে ভালো বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু নয়, এটা কেন্দ্র সরকার প্রত্যেক গরিবকে দিয়েছে। তাদের অন্ন বাসস্থানের কথা বলছেন একটু আগে, 5 কেজি করে অন্ন, কিন্তু কোভিডে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। অথচ বাংলায় চা বাগানে আপনার চলে যান, আমি জলপাইগুড়ির ছেলে, গ্যারান্টি দিয়ে বলছি, চা বাগানে এখনও মানুষ অন্নাহারে অধারে মারা যাচ্ছে। মোদি কি গ্যারেন্টি না দিদি কি গ্যারেন্টি, কোনটায় ভরসা রাখা যায়? লোকসভায় মানে মোদি গ্যারান্টি কাজ করবে, বাংলায় দিদি কি গ্যারান্টি হবে? এবারে ভোটটা তো দেশের ভোট, কেন্দ্রের দেশের ভোট হলেও তো তবু তো বাঙালির অস্তিত্বের ভোট আছে না। বাংলায় তো বাঙালির অস্তিত্বকে রক্ষা করার ভোট এটা। বাংলার সেন্টিমেন্ট দিয়ে বাঙালি ভোট এক জায়গায় করা যাবে না। বাংলার মানুষ এবার মোদির দিকেই ঝুঁকবে। লোকসভা গত বছর আপনার যেন অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছিল যে বিজেপি নাকি 0 পাবে, 18টা পেয়েছিল। এবার কিন্তু আমরা 26 থেকে 30 আমাদের লক্ষ্য, তার চেয়ে বেশি পার হবে। কেমন সাংসদ চান, যেই সাংসদ জলপাইগুড়ির কথা
উত্তরের এই উত্তরাঞ্চল, আমরা তো উত্তরবঙ্গের উত্তরাঞ্চলগুলিতে থাকি, মানে জলপাইগুড়ি একটি প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের সামগ্রিক মানুষের কথা, একদম খেটে খাওয়া মানুষের কথা, শিক্ষিত সমাজের কথা যিনি পার্লামেন্টে গিয়ে তুলে ধরতে পারবেন, জলপাইগুড়ির উন্নয়নের কথা যিনি পার্লামেন্টে বুক চিতিয়ে বলতে পারবেন, তেমন সাংসদ চাই। এইখানকার যিনি সাংসদ তাকে শেষ কবে দেখেছেন? শেষ কবে দেখেছি বিদায়ী সাংসদ। বিদায়ী সাংসদকে এটা একটা প্রশ্নের মুখে আছেন, কারণ আমরা তার কোনো কর্মযোগ্য দেখতে পারিনি। 5 বছরে 25 কোটি টাকা তিনি পেয়েছেন তার অর্থানুকূলে, সেই টাকাটা কোথায় খরচ হয়েছে, পুরো টাকাটাই রিটার্ন চলে গেছে। তো এমন সাংসদ আমরা আর পুনরায় চাচ্ছি না। উনি হয়তো জানেন না, তথ্যের অভাব। যদি রাজনীতিও করতে হয় না, একটু পড়াশোনা করতে হয়। আমি কাউকে ছোট করছি না, কিন্তু জানতে হয় এই 5 বছরে একজন সাংসদের 25 কোটি টাকা পাওয়ার কথা, কিন্তু আপনারা জানেন কোভিড পিরিয়ডে 2 বছরের অর্থটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে 17 কোটি টাকার মানে 15 কোটি টাকা আর 2 কোটি টাকা পরে এক্সটেনশন করা ছিল, 17 কোটি টাকা। তার মধ্যে তিনি পুরো টাকায় খরচ করেছেন, তার হিসাব দিয়েছেন। হিসাব উনি চাইলেই পাবেন, ডিএমের কাছে চলে যাবেন, কারণ ফান্ড প্রত্যেক ডিএমের কাছ থেকে সব খরচ করা হয়। এবার থাকলেও সাংসদকে দেখা যায় না। আপনি এলাকার যে কোনো জায়গায় যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানুষ যদি জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় সম্বন্ধে আপনার একটা বাজে কথা বলে দেয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে শুরু হলে কথাটা শেষ হয় না, সময় গড়িয়ে যায়, কিন্তু কোথাও তো গিয়ে থামতে হয়, সময় শেষ। তাই নেতা নয় জনতায় আজকে আমি পারাদীপ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।